সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়। রাতের বৃষ্টির মধ্যে বউ নিয়ে বাড়িতে ফিরে সবাই। কাদামাটি পেরিয়ে বাসায় ঢোকে। চৈতির সামনে থেকে প্রথম দেখলো শুভ্রর বউকে। নাম পুতুল। সত্যি সত্যি দেখতে পুতুলের মতো। আল্লাহ তাআলা সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছেন। চৈতি অবাক হয়ে তাকিয়ে আছে পুতুলের দিকে। হঠাৎ করে রুহানের কথা মনে পড়ায় তার মনটা আবারও খারাপ হয়ে যায়। সকালের পর আর দরজা খোলেনি সে। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। চৈতি এতক্ষণ কাকির ঘরেই ছিল। বৃষ্টি এখনও হচ্ছে। রুহানি আপুর একটা খবর নেওয়া প্রয়োজন। সে ছাতা নিয়ে বের হয় রুহানের রুমে যাওয়ার জন্য। জিহাদ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি থেকে বের হয়েছে। বিয়ে বাড়ি থেকে ফিরে রুমে যখন পোশাক পাল্টাচ্ছিল তখন জানলা দিয়ে দেখতে পায় একটা মেয়ে বাড়ির পিছনে বাগানে ভিজছে। মৃদুমন্ত আলোতে মনে হচ্ছে মেয়েটা রুহানিয়া। সে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও পারল না, তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল। রোয়ানিয়া, কি করছেন আপনি? রুহানিয়া গাছের শক্ত একটা ডালে দড়ি বাঁধার চেষ্টা করছিল। হঠাৎ করে পুরুষালী কণ্ঠ শুনে সে ভীত দৃষ্টিতে তাকায়। জিয়াদকে দেখতে পেয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে? আমি এসেছি আপনার জন্যে, কিন্তু আপনি এখানে কি করছেন? দড়ি হাতে পিছনে লুকিয়ে ফেলল রুহানিয়া। বৃষ্টিতে ভিজে এখন ঠান্ডা লাগছে। শীতে কাঁপতে কাঁপতে বলে, কিছু করছি না, আপনি ভেতরে যান। আপনিও চলুন। আমি যাব না। কেন? বাড়ির লোকজনকে ডাকবো আমি? রুহানে চুপ করে থাকে। জিহাদও কিছুক্ষণ নীরব থাকে। দড়িটা দেখতে পায় সে। ভ্রু কুঁচকে বলে, আপনি সুসাইড করতে এসেছেন? রুহানিয়া রুমের দরজা খোলা। ঘরও ফাঁকা। বাকি কারো রুমে খোঁজ পাওয়া গেল না। এবার তার ভয় লাগছে। রুহানিয়া আপা কোথায় চলে গেল? ভয়ে কান্না পাচ্ছে। সে গুটি খুটি পায়ে শুভ্র বন্ধুদের রুমে যায়। দরজা নক করতেই দরজাটা খুলে দেয় কাব্য। চৈতিকে দেখে কর্কশ কণ্ঠে বলে, এই যে মিস বাচ্চাবাটি, এখানে কি জ্বালাতে চলে এসেছো? চৈতি এইসব কথার কোনো উত্তর দিল না। জিজ্ঞেসে করল, রুহানিয়া আপাই কি এখানে? কি আজব, সে এখানে কেন থাকতে যাবে, তাও এতগুলো ছেলের রুমে? মাথা কি গেছে নাকি? মাথা যাবে কেন? কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জিজ্ঞেস করেছি। না এলে বলবেন নেই। অযথাই এসব বলেন কেন? চৈতি বলার কথার ভঙ্গিটা অন্যরকম ছিল। আগের মতন চঞ্চলতা কিংবা কুটিলতা ছিল না, বরঞ্চ কথা বলার সময় তার গলা কাঁপছিল। সে পুনরায় কিছু জিজ্ঞাসা করার পূর্বেই চৈতি চলে যায়। তবে সে যাচ্ছিল বাড়ির পিছনের দিকে। এত রাতে বৃষ্টির মধ্যে বাগানের বাইরে যাওয়ার কাব্য নিজেও ছাতা নিয়ে বেরিয়ে আসে। পিছন থেকে বলে, এই, তুমি এত রাতে কোথায় যাও? চৈতি প্রশ্নটা শুনেও কোনো উত্তর দিল না। পাশাপাশি হাঁটছে দুজন। কাব্য প্রশ্নের উপর প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছে না। বিদ্যুৎ চমকানোর শব্দেই চৈতি ভয় পায়নি, এটা দেখে কাব্য বেশ অবাক হয়। বিড়বিড় করে বলে, কি মেয়ে রে বাবা, ভয় লাগে না? আমি আপনার মতো এত ভীতু নই। অসভ্য মেয়েরা এমনই হয়। কিছুটা সামনে এগিয়েছিল চৈতি। কাব্যর এই কথা শুনে রাগ এসে কিছু বলার জন্য ঘুরে দাঁড়িয়ে বলল, শোনেন। পিছনে তাকিয়ে দেখে কেউ নাই। ভয় পেয়ে যায় চৈতি। কোথায় গেল? এটা কাব্য ছিল নাকি ভূত? গোগানির শব্দ তখন ভেসে আসে। আমি এখানে। চৈতি চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝতে পারে গোঙানির শব্দ আছে পাশের গ্রামের কচুর ঝোপ থেকে। ওখানে নোংরা পানির অভাব নেই। সে এগিয়ে যায়। আপনি এখানে কি করছেন? চৈতির বোকা বোকা কথা শুনে মেজাজটা চটে যায় কাব্যর। একই তো স্লিপ খেয়ে ওখানে পড়ে গেছে, তার উপর এমন উদ্ভট প্রশ্ন। সে চিবিয়ে চিবিয়ে বলল, কচু খেতে আসছি। কচু কচু। কাব্যর তেরা পাকা কথা শুনলে মেজাজ খারাপ হয় চৈতির। সে চিবিয়ে চিবিয়ে বলে, কচু খাওয়ার ইচ্ছে জাগলে কাকিকে বলতেন, রান্না করে দিত। বাজে কথা বলবে না তো। কথার ধরনেও বোঝো না আমি কিভাবে বলেছি? না, আমি এত কিছু বুঝি না। বুঝতে হবে না বেয়াদব মেয়ে, আমাকে ধরে তোলো।
যেই মেয়ের মাঝে সুয়াদব আছে তাকে গিয়ে বলুন তুলতে, আমি পারবো না। চৈতি সত্যি সত্যি সেখান থেকে চলে গেল। বাড়ির পিছনেও পেল না রুহানিয়াকে। এবার তার ভয় লাগছে, রুহানিয়া কোথাও চলে যায়নি তো। সে নিরাশ হয়ে ঘরে ফিরে শঙ্কিত মনে আশঙ্কার কথা কাউকে বলতেও পারছে না। এদিকে অস্থিরতা বুকের ভিতরটাই হাঁসফাঁস করছে। সুমিত্রা দৌড়িয়ে আসে ঘরের ভিতরে। চৈতি হাত ধরে বলে, রুহানিয়ার ডাক শুনে বেশ চমকে যায় চৈতি। সময় বিলম্ব না করে তখনই উঠে দাঁড়ায় সে। মিস রহানিয়া, এমন কোন শখের ভিতর আছেন আপনি? কি জন্য সুসাইড সমাধান মনে করছেন? জিহাদের প্রশ্নের উত্তরে রুহানিয়ার কাছে থাকলেও সে কোনো উত্তর দিতে পারল না। জিহাদ তার নীরবতাকে প্রশ্রয় না দিয়ে বলল, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি আপনাকে এত কিছু বলতে বাধ্য নই। তাহলে আমি আপনার বাসায় ইনফর্ম করি, সেটা নিশ্চিত ভালো হবে না? আপনি আমাকে ট্রিট করছেন? আপনার যদি মনে হয় আমি আপনাকে ট্রিট করছি তাহলে ওটাই ধরে নিন। তবুও আমি জানতে চাই এমন জঘন্য পথ বেছে নেওয়ার কারণ কি? আমি বলতে পারবো না। বেশ, বলতে হবে না। তবে আমি একটা কথা বলছি, সুসাইড কখনোই সমাধান হতে পারে না। আমি এতটুকু অন্যতম বুঝতে পারছি। আপনি হয়তো এমন কোনো সিচুয়েশনে আছেন যেখানে কষ্টর পরিমাণটা অনেক বেশি। কিন্তু একটা কথা কি জানেন, দুনিয়াতে সর্বদা সুখ আশা করা বোকামি। জীবনে কখনো একই নিয়মে একই গতিধারায় চললে হবে না, চলতে পারবেন না। সিনতর মতো ভেসে ভেসে হয় একুল যাবে, নয়তো ওকুলও যাবে। এর এক কূলে থাকা সুখ, অন্য কূলে দুঃখ। আপনার সুখের সময়টা এটা মনে রাখতে হবে। হয়তো খুব নিকটই আপনার দুঃখ অপেক্ষা করছে। আর আপনি যখন দুঃখই থাকবেন তখন এটাও জেনে রাখবেন, দুঃখর পরে আসবে সুখ। কোরআনেও এই সম্পর্কে বলা হয়েছে জানেন, সুখ দুঃখ মুদ্রা এক পিঠ ও পিঠ। এটা আপনার মনে হতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ এটাই বাস্তবতা। আর বাস্তবতা কখনোই সহজ সরল হয় না। এর প্রতি সমীকরণ জটিল। আপনাকে বুদ্ধি দিয়ে নয়, জ্ঞান দিয়েও নয়, আবেগ দিয়েও নয়, বরং ধৈর্য এবং বিবেক দিয়ে জটিল সমীকরণ সমাধান করতে হবে। আপনি যতই সুসাইড করতে থাকেন না কেন, এতে সেই কাঙ্গভগ্নি জিনিসটা আপনি কখনোই পাবেন না। আপনি আসলে কিছুই পাবেন না, শুধু হারাবেন। ইহকাল পরকাল দুটোই হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম। আর হারাবে আপনার পরিবার। ছোট থেকে আদর দিয়ে, যত্ন দিয়ে, প্রশ্রয় দিয়ে, সব কিছু দিয়ে তিলে তিলে আপনাকে বড় করেছে, তারা আপনাকে হারাবে। তাদের এত ভালোবাসাও ত্যাগ্য মূল্য হিসাবে আপনি নির্বিঘ্নায় কষ্টর উপর দিয়ে যাবেন। রুহানিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। জিহাদ দীর্ঘশ্বাস নিয়ে বলে, প্লিজ কাঁদবেন না। আপনার কাছে আমার অনুরোধ, সুসাইডের মতো জঘন্য কাজটা করবেন না। আমি আপনার সম্পর্কে শুনেছি, আপনি অনেক ব্রিলিয়ান্ট। সুসাইড করে বোকারা। রুহানিয়া কাঁদছে এখনো। জিহাদ বুঝতে পেরেছে রুহানিয়ার মাথা থেকে আপাতত সুসাইডের ভূত নেমেছে। তাই সে খুব কোমল স্বরে বলল, এখন রুমে যান, আসুন। দড়িটা নিয়ে দূরে ছুঁড়ে ফেললো জিহাদ। তারপর দুজনে অন্য সাইড দিয়ে ঘুরে বাড়িতে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিহাদের বলা কথাগুলোকেই ভাবছিল রুহানিয়া। চৈতি হন্তদন্ত হয়ে রুমে আসে তখন। কোথায় ছিলে তুমি জানো? তোমায় কত খুঁজেছি আমি। চৈতির উত্তর না দিয়ে রুহানিয়া বলল, তোরা ঢাকায় ফিরবি কবে? বৌভাতের পরের দিন। কেন? আমিও যাবো তোদের সাথে। এখানে আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মারা যাব। চৈতি পিছন থেকে রুহানিয়াকে জড়িয়ে ধরে বলল, এসব বলো না আপু, তুমি আমাদের সাথেই ঢাকায় থাকবে, শুধু বৌভাতের অনুষ্ঠানটা শেষ হোক। রুহানিয়া স্মিত এসে চৈতির মাথায় হাত রাখলো। কাব্য কাদামাটি নিয়ে ঘরে আসে। তিয়াস চিৎকার করে বলে, খেয়েছি, অনেক মজা। তুইও খাবি? চল যাই খেয়ে আসি। কচুর ঝোপের মধ্যে গড়াগড়ি খাওয়ার অনেক মজা, বুঝলি? পাগল হয়ে গেলি নাকি তুই? এবার কাব্য বলে, হ্যাঁ, পাগল হয়েছি।
ওই বেয়াদব পিচ্চি বাচ্চা মেয়েটা আমায় পাগল বানিয়েছে। কার কথা বলছিস? কার কথা বলবো আবার? চৈত্রীর কথা। ও আবার তোকে কি করলো? কি করেনি সেটা জিজ্ঞেস কর। আসার পর থেকে আমাকে নাকানি চোবানি খাইয়ে যাচ্ছে। জিয়াদ শব্দ করে হাসতে হাসতে বলে, এসব কথা আমাদের সাথে বলিস না, ঠিক আছে? কিন্তু অন্য কারোর সাথেও বলবি না। মান ইজ্জত রাখবি না। এতটুকুন বাচ্চা মেয়ে তোকে নাকা চোকামি খাওয়াইলো? হাসিস না তো, ওইটা বাচ্চা না ধানি লঙ্কা। ওই মেয়েকে তো আমি ছাড়বো না, দেখিস। আচ্ছা, রাগারাগি পরে করিস, এখন যা পোশাক পাল্টে আয়। বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খেলার মাঠে। চৈতি আজ সুন্দর করে সেজেছে। গাঢ় হলুদ রঙের একটা লেহেঙ্গা পরনে তার, ওড়নাটি গোলাপি কালার। সে যখন খাওয়ার জন্য যাচ্ছিল, কাব্য আর চোখে চৈতিকে দেখে। ওকে শুনিয়ে শুনিয়ে জিহাদকে বলে, মানুষের যে কমন সেন্সের এত অভাব। বৌভাতের দিন পড়েছে হলুদ ড্রেস, আজ গায়ে হলুদ না বৌভাত সেটাই মনে হয় জানে না। চৈতি তেড়ে মেরে এগিয়ে এসে বলে, খোঁচা মেরে কথা বলছেন কেন? কাব্য আকাশ থেকে পড়ার মতন ভঙ্গি করে বলল, নাটক করবেন না বলে দিচ্ছি। চৈতি আর কিছু না ভেবে কাব্যর গলা চেপে ধরে বলল, আপনি অসহ্য রকমের এক ফাজিল লোক। জিয়াদ কোনো রকম ওকে ধরে সরিয়ে বলে, রাগে ফুঁসে উঠে চৈতি যাওয়ার আগে বলে যায়, অসভ্য লোককে অসভ্যতা শিখিয়ে দিলেন। জিয়াদ কেন জানি না সবখানে রুহানিয়াকে খুঁজছিল, কিন্তু রুহানিয়া আসেনি। সে আর না পেরে চৈতিকে ডেকে জিজ্ঞাসা করেই ফেলে, রোহানি আসেনি? না তো, কেন? না এমনি। কেন আসেনি তা জানো কিছু? চৈতি মিথ্যা করে বলল, অসুস্থ একটু। হো। কিছুটা বিষণ্ণ দেখালো জিহাদকে। চৈতি হঠাৎ তখন লাফিয়ে ওঠে। খুশি আর উত্তেজনায় খেয়াল করেনি কাব্য তখন জিহাদের পাশে এসে দাঁড়িয়েছে। সে ডান দিকে তাকিয়ে জিহাদ ভেবে কাব্যের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওই তো আপাই আসছে। জিহাদ এবার সেদিকে তাকালো। লাল রঙের জর্জেটের শাড়ি পরেছে রুহানিয়া, চুলগুলো খোপা করা, খোপায় আবার ফুলের মালা রয়েছে। কি ফুল জিহাদ দূর থেকে চিনতে পারল না। তার বুকটা হুট করে মোচড় দিয়ে ওঠে। কেমন যেন চিনচিনে একটা ব্যথা, নতুন এক ব্যথার সাথে পরিচিত হলো যেন। নাম কি এই ব্যথার? এদিকে কাব্য দাঁতের দাঁত চেপে চৈতির দিকে তাকিয়ে রয়েছে। এবার সে ধমক দিয়ে বলে, আপাই এসেছে তাতে তুমি হাত ধরে বাদরের মতো লাফাচ্ছ কেন? হাত ধরেছ ভালো কথা, তাতেও তো তুমি ক্ষান্ত হওনি। বন মানুষের মতো নখ হাতে, দেখো তো খামচি দিয়ে কি করলে। চৈতি হাতের দিকে তাকিয়ে দেখলো নখের দাগ খুব গাঢ় হয়ে আছে। সে আমতা আমতা করে বলল, বুঝতে পারিনি, সরি প্লিজ। রাখো তোমার সরি, ভাগো এখান থেকে। চৈতি দৌড়িয়ে চলে যায় রুহানিয়ার কাছে। শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপাই রে, তোমাকে যে কি সুন্দর লাগছে, হায় আল্লাহ। আমার আপন কোনো ভাই থাকলে শিওর তার বউ করে নিতাম তোমায়। পাশ থেকে তখন জিহাদ বলে, তুমি চাইলে আমি তোমার ধর্মে ভাই বোন হতে পারি। চৈতি ভ্রু কুচকে তাকায়। জিহাদ বলে, মজা করছি। হেসে ফেলে চৈতি। হলে মন্দ হয় না। চৈতি দিশের সাথে খেতে চলে যায়। রুহানিয়া একবার জিহাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় দৃষ্টি নামিয়ে নেয়। জিহাদ এমনভাবে তাকিয়ে আছে যে তার এখন লজ্জা লাগছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? কাল আমায় বোঝানোর জন্য। কি বলেন? এত বড় উপকার করলাম আর আপনি শুধু থ্যাঙ্কস দিলেন? আর কি চাই? আমি তো ভাবলাম সোজা হাত ধরে কাজী অফিসে নিয়ে যাবেন। রুহানের চোখ বড় বড় করে তাকায়। জিহাদ হেসে বলে, মজা করলাম। এনিওয়ে, আপনাকে খুব সুন্দর লাগছে। ওদের কথার মাঝে চৈতি কাঁদতে কাঁদতে ফিরে আসে। রুহানিয়া অস্থির চিত্তে বলে,